দর্শক আমন্ত্রণ এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। কুমিল্লা ও ফেনী সহ ৮ জেলায় বন্যার ভয়াবহ রূপ, অন্তত ১৩ জনের মৃত্যু। আমি কাজ করে বাসাত কাজ করে আমি ঘরেও ধরে তুললে রাখতাম না। আমার জীবনে সব শূন্য ছাড়া হয়ে গেছি আমরা। বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহে ব্যাপক সাড়া। ভারতীয় পানি আগ্রাসনের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ অব্যাহত। গত সরকারের আমলে পাঠ্যক্রমে বারবার পরিবর্তনে বেকায়দায় পড়ে শিক্ষার্থীরা। শুরুতে দেশের বন্যা পরিস্থিতির খবর। ভারী বর্ষণ আর উজানের ভারত থেকে আসা পানিতে কুমিল্লা, ফেনী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের ৮ জেলায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। পরিস্থিতির অবনতি হয়েছে আরও কয়েকটি জেলায়। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ, তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি ও রাস্তাঘাট। এরই মধ্যে প্রাণ গেছে অন্তত ১৩ জনের। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লার ১২৪টি ইউনিয়ন। ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুড়বুড়িয়ায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ অংশ পানিতে তলিয়ে থাকায় বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গদন্ডি বেরিয়েছে আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা। ২৫টা পরিবার যাচ্ছে, ২ দিন ধরে পানির অবস্থা রাস্তার উপরে আছে। তারা মাল সামাল সব কিছু উড়েছে, কিছু রয়ে গেছে। আমার জীবনে সব শূন্য ছাড়া হয়ে গেছি আমরা। আমরা একবারে কইলাম ভাইয়া যে বাচ্চার একটা সুতা যে বাইর করে আমি একটা গেঞ্জি বাইর করতে পারছি না ভাইয়া বাচ্চার। চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই, হাটাজারি সহ প্লাবিত হয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখের বেশি মানুষ। সারা দেশের সাথে চট্টগ্রামে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যা মোকাবেলায় বন্দরে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আখাউড়ার ৫টি ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার ৩টি ইউনিয়নের ২৬টি এবং বিজয়নগরের ৪টি গ্রাম পানির নিচে তলিয়ে আছে। পানি আসার পরে হঠাৎ করে মনে হয় ঠেলা বাইঙ্গা লয়ে গেছে, নেওয়ার পরে মনে হয় কিছু জিনিস তারা লইব এমন কোনো সময় পাইছে না। মনে হয় শুধু খালি মোবাইল দিয়েছে তার হাতের এতটুকু। বাঁধরা ভেঙে গেছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। আমাদের এলাকার মানুষ খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। এরা পাইলিং করা বাড়ি, এই বাড়ির পাশে যত স্থাপনা ছিল সবগুলো ধসে, নিচের মাটিগুলা ধসে গেছে। ৪ দিনের টানা বৃষ্টিতে পানি নিষ্কাশন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চাঁদপুর সেচ প্রকল্প এলাকার বাসিন্দারা। শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে পল্লী বিদ্যুৎ সরবরাহ। অতিবৃষ্টির কারণে চাঁদপুর সদরের বাগদি, ফরিদগঞ্জের বালিথুবা, কড়ইতলি, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বহু ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে আছে। বন্যার কবলে পড়ে ফেনীতে রেলপথ ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চাঁদপুর চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল। কয়েকদিনের বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের ৭টি উপজেলার প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানি ডুবে গেছি গিয়া একথা আমরা চলাফেরা খুবই অসুবিধা। আমরা রুজি রোজগার নাই, সব দিকে আমরা বন্ধ, মানে হানি হয় দো নাই। অবস্থা পানি গড়ের মারা আড্ডু পানি। আমরা জিনিসপত্র যা আছে সব বাসায় লইছে, বাচ্চা লই আমরা বাসায়। রাঙামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি পৌরসভার নিম্নাঞ্চল। আর খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়নের বেশিরভাগ নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখনও প্লাবিত। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন, পৌরসভা, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।
বন্যায় এখন পর্যন্ত 13 জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল নদীসমূহের সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে, মানে উন্নতি হচ্ছে, যেটা হ্রাস পাওয়া মানে উন্নতি হওয়া আর কি। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, সেটি হলো যে তার নিজস্ব আবাসস্থল ছাড়তে চায় না, কারণ তার পার্সোনাল বিলঙ্গিংস থাকে, এটি ছেড়ে যে একটা যাবে জানে। এমনকি যখন বন্যা শুরু হয়ে গিয়েছে, আমার যেটি অভিজ্ঞতা, তখনও তারা জায়গা ছাড়তে চায় না, যখন একেবারে না ছাড়লে নয় তখন তারা যায়। তো আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম। এদিকে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এ সময়ে নতুন করে কোনো এলাকা প্লাবিত হবার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে এক ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী এসব কথা জানান। বিগত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি যে পানি সমতল এই অধিকাংশ পয়েন্টগুলোতেই হ্রাস পেয়েছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা ধীরগতিতে উন্নতি হচ্ছে। কাঠামোগত যে তথ্যাদি আছে, যথা হচ্ছে উজানে যে বিভিন্ন বাঁধ বা ব্যারেজ বা ইত্যাদি সংক্রান্ত কাঠামোগত যে তথ্যাদি, সেগুলো আসলে আমাদের সাথে বর্তমান এই কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত এটা আদান প্রদান করা হয় না। হবিগঞ্জে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকালে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন তিনি। দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয়। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই আহ্বান জানানো হয়। এতে বলা হচ্ছে, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন, সরকার তাঁদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। এসব আগ্রহীরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারবেন। এদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা হয় গণত্রাণ। দ্বিতীয় দিনে নগদ অর্থসহ শুকনো খাবার, স্যালাইন, ওষুধ ও ত্রাণ হিসেবে দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ রাত 8টা পর্যন্ত নগদ টাকা এসেছে 86,22,000। পেশায় ভ্যান চালক, কিন্তু বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। ভ্যান চালিয়ে যে সামান্য রোজগার হয়েছে সেই অর্থ তুলে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে। আজ দেখলাম যে ইউনিভার্সিটিতে আসা আমি ভাড়া চেয়েছিলাম 500 টাকা, এরা কইছে যে দেখ এটা ত্রাণ পাঠামো। তারপর যা কইছে আমি আর কোনো কথা বলিনি। এই জায়গায় এসে আপনাদের কাজ বাজ আপনাদের দেখা আমি মন চাই যে আমার কলিজাটা বাইর করে এই জায়গা দিয়া যেতাম, এটা নিয়ে তাদের দ্বারা দিত, আমার দ্বারা শান্তি লাগতো। সবগুলোর মূল হইল মানুষ। কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার টিএসসির বুথে এই ভ্যান চালকের মতো আরও অনেকে আসেন ত্রাণ নিয়ে। আমরা এখানে পানি নিয়ে আসছি, স্যালাইন নিয়ে আসছি এবং বিস্কিট নিয়ে আসছি। হ্যাঁ, হাতিরপুলে আমাদের একটা ফান্ড থেকে নিয়ে আসছি। আমরা দেশের জন্য এসে এই অবস্থায় তো ঘরে বসে থাকা যায় না। আমি আন্দোলনেও নেমেছিলাম বাচ্চাদের সাথেই আমি একাত্মতা ঘোষণা করার জন্য এখানে এসেছি। আমি সহ আমরা অনেকেই আছে, আমার মতন যারা আছে, নিজ নিজ জায়গা থেকে কোনো সংগঠন নাই, কোনো নেই, নিজ উদ্যোগেই মানুষের পাশে এগিয়ে আসতেছে। মানবতার সেবায় অংশ নিতে এসেছে শিশু কিশোররাও। আমার যে ঈদের সামি টাকাগুলো আছে সেগুলো বন্যার্তদের ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এই টাকাটা আমি নিয়ে এসেছি। অন্যান্য কোথাও থেকে আমরা ওইভাবে কোনো ফান্ড কালেকশন করি নাই, যা করছি আমাদের নিজেদের থেকেই করছি।
সো আমরা যেটুকু পারছি নিয়ে আসছি এখানে। অন্যান্যরা তো ত্রাণ সামগ্রী বলতে খাবার দাবার এসব সংগ্রহ করতেছে। আমরা মূলত মা বোনদের জন্য প্যাডের ব্যবস্থা করছি, স্যানিটারি ন্যাপকিন এগুলো, আর অল্প কিছু খাবার দাবার আর মেডিসিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 4টার দিকে আমাদের 5টি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে ভলেন্টিয়ার টিম সহ এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ। আজকে সারাদিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন। গণত্রাণ কার্যক্রমের প্রথম দিনে মোট 29,76,173 টাকা সংগ্রহ করা হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতীয় পানি আগ্রাসনের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সিইসি ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশ। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ভারত বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। তারা ভারতীয় পণ্য বর্জনের আহ্বানও জানিয়েছেন। ভারতের ত্রিপুরায় ডুম্বুর বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে বন্যা সৃষ্টির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের থিয়েটার জোট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বন্যার্তদের পাশে দাঁড়াই শিরোনামের ব্যানারে এই কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী সম্মিলিত বিশ্ববিদ্যালয় থিয়েটার জোটের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা অভিযোগ করেছেন বাংলাদেশের ওপর পানি আগ্রাসন চালাচ্ছে ভারত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শুধু শেষ 2 মাস নয়, গত 15 বছর ধরে মানুষ আন্দোলন করেছে। আজ রাজধানীতে সাবেক রাষ্ট্রদূত ও প্রাবন্ধিক ও শিক্ষক সিরাজুল ইসলামের স্মরণ সভায় তিনি কথা বলেছেন। অনুষ্ঠানে অতিথিরা সিরাজুল ইসলামের স্মৃতিচারণ করেন। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষায় পরিবর্তন এসেছে বারবার। হঠাৎই এসব পরিবর্তনের কারণে বেকায়দায় পড়তে হয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। তাদের অভিযোগ, পাঠ্যক্রম বাস্তবায়নকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরিকল্পনা নিয়ে গবেষণার অভাবসহ নানা কারণে থমকে গেছে শিক্ষার উন্নয়ন। সবশেষ সমন্বিত শিক্ষা পদ্ধতি নিয়েও রয়েছে কঠোর সমালোচনা। এই অবস্থা থেকে উত্তরণ চান শিক্ষার্থী সবাই। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ড নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা হলে জাতির সুশিক্ষিত হওয়ার ক্ষমতা হ্রাস পাওয়াটা স্বাভাবিক। 1.5 দশক আগে মাধ্যমিক স্তরে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করা হয়েছিল। দীর্ঘ সময়েও এই পদ্ধতি শিক্ষার্থীরা তো দূরের কথা, শিক্ষকদের বড় অংশই ঠিকমতো রপ্ত করতে পারেননি। 2009 সালে অনেকটা হঠাৎ করেই দেশে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নামে একটি পাবলিক পরীক্ষা চালু করে সরকার। আবার 2020 সাল থেকে পিইসি পরীক্ষা বন্ধ হয়ে যায়। সমন্বিত শিক্ষাক্রম চালুর উদ্দেশ্যে গত বছর থেকে 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে একমুখী শিক্ষাক্রম চালু হয়। চলতি বছর এই পদ্ধতি 2য়, 3য়, 8ম ও 9ম শ্রেণীতে চালু হয়। আর আগামী বছর 4র্থ, 5ম ও 10ম শ্রেণীতে এবং 2026 ও 27 সালে উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করে বিগত আওয়ামী লীগ সরকার। সব মিলিয়ে শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় শিক্ষা ব্যবস্থায় যেসব পরিবর্তন এসেছে তার অনেক বিষয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি বাস্তবায়নেও গলদ ছিল। তাই সমন্বিত শিক্ষা পদ্ধতির বাতিলের দাবি জানান অভিভাবকরা। এই কারিকুলাম আমি মনে করি যেটা পরিহার করা উচিত, এবং আগের যে কারিকুলাম ছিল ওটাই আমার কাছে বর্তমানে বেটার মনে হচ্ছে। 50% যদি পরীক্ষা পদ্ধতি থাকে আর 50% আপনার
ওই যে আপনার প্র্যাকটিক্যাল থাকলো। তারা জানান এই পদ্ধতিতে কর্মমুখী শিক্ষার দিকে বেশি মনোযোগ দেওয়া হলেও সেগুলো বাস্তবায়নে উপযুক্ত পরিবেশ নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়। অবকাঠামো হয়তো নির্মাণ হয়েছে, কিন্তু আমাদের শিক্ষক নাই, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, এবং সেই পরিমাণে ট্রেনিং প্রশিক্ষণের ব্যাপারটা ছিল। প্রশ্ন সম্মানিত হওয়া উচিত, আর সেই সাথে মূল্যায়ন পরীক্ষা পদ্ধতিটাও থাকা উচিত। আবার হঠাৎ করে চাপিয়ে দেওয়া সমন্বিত শিক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষকরাও পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি। কারিকুলামটা এই প্রতিযোগিতা জিনিসটা নাই। একটা জিনিসের প্রতিযোগিতা না থাকলে, পরীক্ষা পদ্ধতি না থাকলে সেটা আসলে কখনো কারো কাছে গ্রহণযোগ্য হয় না। কারণ আমি হয়তো নাম্বারিং করছি, ত্রিভুজ দিয়ে দিলাম, কেউ হয়তো কিছু পারলো না, তাকেও সে ত্রিভুজ দিয়ে দিল, সেক্ষেত্রে কি মেধার মূল্যায়নটা হচ্ছে না। একই বছরে দুই শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হয় বলে মনে করেন এই শিক্ষক। কারিকুলাম বারবার পরিবর্তন করলে এটা এফেক্টটা ছাত্রদের উপর পড়ে, খারাপ প্রভাব শিক্ষার্থীদের উপর পড়ে। এটার সাথে বাচ্চারা অ্যাডজাস্ট করতে পারছে না, অভিভাবকরাও অ্যাডজাস্ট করতে পারছে না, আর শিক্ষকদের চেষ্টা করতেছে, তারা যেহেতু চাকরি করে তারা তো চেষ্টা করতেছে। নতুন এই শিক্ষাক্রম পরিমার্জন ও পরিবর্ধনের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এখনই কোনো কথা বলতে রাজি হননি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিজ নিজ পেশার বাইরে তারা দুজনই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। পোশাককর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা সাকিব ও ফেরদৌসের নাম উল্লেখ করা হয়েছে। আর বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন, পরে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট তিনি মারা যান। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। আগের বাড়তি দামেই বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বেড়েছে বেগুনের দাম, তবে বেশিরভাগ সবজি এখনও 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 250 টাকায়। বন্যার প্রভাবে সামনে সবজিসহ আলু পেঁয়াজের দাম বাড়তে পারে বলে মনে করছেন বিক্রেতারা। টানা বৃষ্টি আর বন্যায় উদ্বেগ ছুঁয়েছে কাঁচা বাজারেও। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা দরে, আলুর কেজি 55 টাকা, প্রতি কেজি রসুন 200 থেকে 220 টাকা, আদার দাম প্রতি কেজি 260 থেকে 280 টাকা। তবে বন্যার প্রভাবে সামনে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বন্যা বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় কাঁচামাল ক্ষতি হইতেছে, গাড়ি ঠিক মতো ঢুকতে পারতেছে না। জাগর মাল স্টক করছে, অনেকের চাঙ্গে পানি উঠা পড়ছে, সমস্যাটা হলো এই জায়গা। আর টানা বৃষ্টির কারণে মুকামে মাল কম উঠতেছে। গেল সপ্তাহের মাঝামাঝিতে প্রতি কেজি কাঁচামরিচের দাম উঠেছিল 350 টাকায়, বর্তমানে কেজিতে কমেছে 40 থেকে 60 টাকা। তবে বেড়েছে বেগুনের দাম, প্রকারভেদে কেজি উঠেছে 120 টাকা পর্যন্ত। এই সপ্তাহে 240 টাকা, গত সপ্তাহে তুলনায় কমছে। মাছের দাম বেশি, তরিতরকারির দাম কমে নাই আগের চেয়ে, মোটামুটি একই আছে। স্থিতিশীল বলতে হলো ওই আগের যে দাম আর কি, ওই দামে আছে, ওইটাও তো বেশি দাম। রাজধানীর কারণ বাজারে ডাল তেল সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চিনি ও আটার দাম পর্যায়ক্রমে কমেছে 5 থেকে 7 টাকা। 2 কেজির আটার প্যাকেট আমরা আগে বিক্রি করছি 110, এখন 100 টাকা। এই এক সপ্তাহে 5 টাকা কমেছে। আবার চিনি আসছিল আপনার খোলা চিনি 135, এখন 125-30। মাছের বাজারেও তেমন পরিবর্তন নেই। মৌসুমেও মাঝারি সাইজের ইলিশের কেজি হাঁকা হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। 1700-1800 টাকার নিচে কোনো ইলিশ নাই। এবারে যে নদীর মাছ বলতেছে 1700 টাকা দাম চাই নদীর মাছ, তাহলে কিভাবে খাবো? আপনার চারিদিক দিয়ে একটু 2 দিন ধরে পানি বাড়তেছে, বন্যা হইতেছে, পানিটা একটু কমলে আরো দাম কমবে। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দামও স্থিতিশীল রয়েছে, কমেছে সোনালী মুরগির দাম। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বন্যা দুর্গতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এখনও ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ত্রাণ সহায়তা নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত 8টা পর্যন্ত এই কার্যক্রম চলার কথা থাকলেও মানুষের আগ্রহের কারণে সময় বাড়ানো হয়। মাদ্রাসা ছাত্র, বিভিন্ন ইউনিভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি থেকে
এমন কোনো শ্রেণী পেশা বুদ্ধিজীবী শিক্ষক, সাবেক শিক্ষক, সেনা কর্মকর্তা পর্যন্ত এখনো আমাদের ডাকে এবং আমাদের সাথে অংশগ্রহণ করে একত্রতা প্রকাশ করে কাজ করছে। ফেনীর অবস্থা খুবই খারাপ, ফেনীর লাশ বাঁচতেছে, আজকে অনেকটা লাশ বাঁচতেছে। এই জন্য আমরা বলতে যে আমাদের নোয়াখালী থেকেও ফেনীটা জরুরি দরকার। ব্যক্তি উদ্যোগে অনেক মেডিসিন আমাদের কাছে এসেছে। আমাদের প্ল্যান হচ্ছে মেডিকেল টিম করে প্রতিটা উপজেলায় আলাদা আলাদা মানে কোনো একটা যানবাহনে পাঠিয়ে দেওয়া, আর রেস্কিউ টিমের সাথেও একজন করে ডাক্তার রাখা। সকাল 10টা থেকে আমাদের কাজ শুরু হয় এবং রাত 8টা পর্যন্ত হলো আপনার ত্রাণ ও টাকা পয়সা নেওয়া হয়, এবং আজকে এত চাপ যে আমাদের এটা 10টা বা 12টা পর্যন্ত সময় বৃদ্ধি করা লাগতেছে। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস। শিকাগোতে দলটির জাতীয় সম্মেলনের শেষ দিনে এই ঘোষণা আসে। এ সময় দেয়া ভাষণে জাতীয় ঐক্য এবং শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার ঘোষণা দেন হ্যারিস। এ সময় প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড জন ট্রাম্পের পক্ষে সতর্ক করেন তিনি। বলেন, পুনরায় নির্বাচিত হলে ট্রাম্প বেপরোয়া হয়ে উঠতে পারেন। এদিকে কমলা হ্যারিসের মনোনয়ন গ্রহণের দিন সম্মেলন কেন্দ্রের বাইরে গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। তাদের প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য রাখতে চাইলেও তা প্রত্যাখ্যান করা হয়। পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত 11 পুলিশ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাঁচা শহরে এই হামলা চালানো হয়। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষই। পুলিশ জানায়, ডাকাত দলের সন্ধানে রহিম ইয়ার খান এলাকায় মরুভূমিতে টহল দিচ্ছিল ওই পুলিশ সদস্যরা। এই সময় তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে। খেলোয়াড়ি ক্যারিয়ারের চেয়ে আব্দুস সালাম মুর্শিদির সংগঠক ক্যারিয়ার দীর্ঘ। টানা 4 বার বাফুফের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হবার পাশাপাশি আরও 3টি গুরুত্বপূর্ণ পদে পার করেন 16 বছর। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর নিজেও পদত্যাগ করেন দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে থেকে। কোনো দুর্নীতি নাই, প্লিজ উইথড্র ইউর ল্যাঙ্গুয়েজ। কোনো দুর্নীতি হয় নাই। ফাইন্যান্স কমিটির কিন্তু কোনো জালিয়াতি নেই। না আমরা কোনো ব্লেম নেব না, কেন এটা ব্লেম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফাইন্যান্স কমিটির কোনো ব্লেম নাই। এভাবেই দাম্ভিকতা নিয়ে নিজের অবস্থান জোরালো করে রাখতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় এই কর্তা। দেশের ফুটবলে 1982 মৌসুমে 27 গোলের রেকর্ড গড়া এই তারকা খেলোয়াড় দুর্নীতিতে করেছেন রেকর্ড। 2008 সাল থেকে 2024 সাল 16 বছরে বাফুফে সিনিয়র সহসভাপতি পদের পাশাপাশি পেশাদার লীগ কমিটি এবং ফিনান্স কমিটির দায়িত্ব পালনকালে ফিফার টাকায় ক্রয় সংক্রান্ত অনিয়মের কারণে সালাম মুর্শিদিকে 13 লাখ টাকা জরিমানা করে বিশ্ব ফুটবলের সংস্থাটি। এই সালাউদ্দিন গংয়ের টাকা পয়সা হয় 9-6 করার পিছনে সালাম মুর্শিদির প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ছিল। সুতরাং সব কিছু মিলেই সালাম মুর্শিদি এখন রাজনৈতিকভাবেই বলেন আর তার যে ইমেজটা ছিল সেটাকে অনেকটাই নষ্ট হয়ে গেছে। সে আর চিন্তা করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি এই সমস্ত করে আর বিতর্কের মধ্যে থাকতে চাই না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পাশাপাশি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও সালাম মুর্শিদি পদত্যাগের দাবি জোরালো হয়। সালাম মুর্শিদির রিজনটা কি পুরো একটা ব্যক্তিগত কারণেই? এটা আসলে আমি জানি না, এই মুহূর্তে 11 যারা এসেছে করলো আমার কাছে আমরা কেউ জানি না। না করে সে ইলেকশন করতো না, সেটা তো কোনো সমস্যা ছিল না। 8 আগস্ট এক বিবৃতিতে সালাম মুর্শিদি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাফুফে। বর্তমানে তার অবস্থান কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। কুমিল্লা, ফেনী সহ 8 জেলায় বন্যার ভয়াবহ রূপ, অন্তত 13 জনের প্রাণহানি। বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহে ব্যাপক সাড়া। ভারতীয় পানি আগ্রাসনের অভিযোগে দেশের বিভিন্ন স্থানেই প্রতিবাদ অব্যাহত। গত সরকারের আমলে পাঠ্যক্রমে বারবার পরিবর্তনে বেকায়দায় পড়ে শিক্ষার্থীরা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আর তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।